প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম আমার প্রিয় ও স্নেহের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর 2025 সালের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিলে হচ্ছে কোনো 8টি প্রশ্ন, মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা শেষ হবে 4টার পর, 5টার পর, 6টার পর, 7টার পর, 5টার পর। খাতার মলাটে চোখ বুলিয়ে তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা, গোটা গোটা করে যা লেখা ছিল, সাহিত্য মেলা খাতা, ভাষাচর্চা খাতা, পাটিগণিত খাতা, বীজগণিত খাতা। উত্তর হবে বীজগণিত খাতা। ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন সুভাষচন্দ্র বসু, যতীন দাস, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু। সুভাষচন্দ্র বসু। ন্যায়ের বিধান যিনি দিলেন, রঘুমণি চণ্ডীদাস, প্রতাপাদিত্য অশোক। রঘুমণি। কেহ কম বেশি কি পায়, এখানে যার কথা বলা হয়েছে চাঁদের আলো, সুরুষের আলো, চাঁদ সুরুষের আলো, চাঁদ তারার আলো, চাঁদ সুরুষের আলো। ধরাতল কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, গীতাঞ্জলি, চৈতালি, বলাকা, সোনার তরী। চৈতালি। মাস্টারমশাই সবই পড়িয়েছেন। বাক্যটির নঙর্থক রূপটি হল, মাস্টারমশাই কিছুই পড়ানো বাকি রাখেননি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই বাক্যটিতে কোন প্রকার ক্রিয়াপদ আছে? যৌগিক ক্রিয়া। গোয়ালা ছেলেটা রোজ যায়, বাক্যটিতে বিধি অংশ হলো রোজ যায়। একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে, উত্তর হবে যৌগিক বাক্যে। প্রদত্ত কোনটি সরল বাক্য? পাহাড়ে বরফ গলে নদীতে জল বেড়ে বন্যা হয়েছে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। যতীন দাসের ছদ্মনাম কি? কালীবাবু। হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। প্রফুল্লচন্দ্র রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? প্রফুল্ল দে সরকারের রচনা বই থেকে বাংলাদেশের বর্ষাকাল রচনা হুবহু টুকে লিখেছেন বলেই প্রফুল্লর রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে। বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু পুনরায় পিছু হটে, তারপর সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে এবং এভাবেই 5টা পর্যন্ত মাঠ জুড়ে লাফায়, ছোটে, বাঁ দিকে যায়, ডান দিকে যায়, এমন করতে থাকে। যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিল? লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয়েছিল 13 জুলাই 1929 খ্রিস্টাব্দ থেকে। ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে? সুখ ও দুঃখকে ধরাতল কবিতায় ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে। মানহানির মোকদ্দমার ফিরিয়াদি কে ছিলেন? সজারু। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নয়, এখানে কাদের কথা বলা হয়েছে? কথা বলার কারণ কি? প্রশ্নে প্রদত্ত পংক্তিতে হিন্দু মুসলমান 2 জাতির কথা বলা হয়েছে। হিন্দু মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচরণগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ অভিশাপ তাদের উপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি করেছেন। যতীন দাস কখন কেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই বিপ্লবীরা অনশন শুরু করেছিলেন। 20 জুলাই জেল সুপার জোর করে নলের সাহায্যে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলে তার ফুসফুসে দুধ ঢুকে যায়, এর ফলে তিনি জ্ঞান হারান।
সুখ দুঃখকে কবির ভাই বোন মনে হয়েছে কেন? সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে এর কারণ মানুষের জীবনে সুখ আর দুঃখ যেন ভাই বোনের গভীর সম্পর্কের মতো এক সুতোয় বাঁধা রয়েছে। তাই দুঃখ ছাড়া সুখের উপলব্ধি একেবারেই অসম্ভব। এদের একটিকে ছাড়া অপরটির অস্তিত্ব কল্পনা করা যায় না। সুখ ও দুঃখের এই গভীর সম্পর্ককে বুঝতেই কবি তাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। তখন সুধীরবাবুর মাথা ঘুরছে অদ্ভুত কাণ্ড। কার অদ্ভুত কাণ্ড? কাণ্ডটি কি? হাবুর বিপদ গল্পে কেন্দ্রীয় চরিত্র কিশোর হাবু অদ্ভুত কাণ্ডের কথায় প্রশ্নোত্ত অংশে বলা হয়েছে। অদ্ভুত কাণ্ডটি হলো কোনো রচনা না লিখে এনে কেবল বীজগণিতের খাতার উপর চোখ রেখে বানিয়ে বানিয়ে হাবু একটা গোটা রচনা বলে গিয়েছিল। এই অদ্ভুত কাণ্ডটির সম্পর্কে সুধীরবাবুর ভাবনা ততখানি রচনা স্রেফ বানিয়ে বানিয়ে বলে গেল। আর অমন সুন্দর করে বলা বাহুল্য এই আশ্চর্য অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি হাবুকে পিঠ চাপড়ে সাব্বাস বলতে চেয়েছিলেন। সবার মুখ তখন ম্লান। তখন ননীদার মুখ কোনো বিকার ছিল না কেন? রূপলী সঙ্গের বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকেই ননীদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে। তাই সবার মুখ ম্লান থাকলেও ননীদার মুখ কোনো বিকার ছিল না। রূপলীর সঙ্গে সঙ্গে কাদের খেলা হয়েছিল? বোলিং ক্রিজে পৌঁছার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? রূপলীর সঙ্গে সঙ্গে সিসিএইচ টিমের খেলা হয়েছিল। বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু আবার পিছনে হাঁটতে থাকে, তারপর সারা মাঠ গোল করে ঘুরতে শুরু করে এবং এভাবে প্রায় বিকেল 5টা পর্যন্ত সারা মাঠ জুড়ে ঘুরপাক খায়, লাফায়, কখনো বোলিং মার্কে ফিরে যায়, আবার কখনো ডান দিকে যায় বা বাঁ দিকে যায়। প্যাঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখা, এটা হযবরল বই থেকে দেওয়া হয়েছে। প্যাঁচা মোকদ্দমার রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশকে সে বলল লিখে নিতে হুকুম দিল। বিচারের আসামি ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন এমন সময় ব্যাকরণ সিং এসে পিছন থেকে তাকে টু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজমামার মতো হয়ে গেল। কথকের ঘুম ভেঙে গেল। হিজবিজবিজকে সুকুমার রায়ের হযবরল গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র হলো হিজবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ, না প্যাঁচা, না ভূত, না বাদরের মতো দেখতে। বিভিন্ন সময়ে সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজবিজবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামদারু। ছাড়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে। কার শরীর ভেঙে পড়েছে? শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছিল? প্রশ্ন প্রদত্ত অংশে বিপ্লবী যতীন দাসের কথা বলা হয়েছে। লাহোর সেন্ট্রাল জেলে বিপ্লবী যতীন দাস ও তার সহযোগীদের ওপর অমানসিক অত্যাচার করা হয়। এরই প্রতিবাদে যতীন দাস ও তার 16 জন সহযোদ্ধা 1929 খ্রিস্টাব্দে 13ই জুলাই থেকে সমাবেত অনশন শুরু করেন। 11ই আগস্ট লর্ড আরউইন বন্দীদের সব দাবি মেনে নিলেও যতীন দাস তার অঙ্গীকার অনুযায়ী অমানব অনশন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অটুট থাকেন। ক্রমশ যতীনের শরীর ভেঙে পড়ে। তিনি ক্রমশ পঙ্গু হয়ে যেতে থাকেন। অনশনের 50 দিনের মাথায় তার সমস্ত দেহে পক্ষাঘাত হয়। অবশেষে অনশনের 63 দিনের মাথায় 1929 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর দুপুর 1:15 তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দেশে মড়ক বা বন্যা এলে কোন অবস্থার সৃষ্টি হয়, এর থেকে কী বোঝা যায়? কাজী নজরুল ইসলাম তার মোরা 2 সহোদর ভাই কবিতায় বলেছেন যে দেশে মড়ক এলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই নির্বিচারে মারা যায়। অন্যদিকে বন্যা এলে উভয় কুটির এভাবেই ভেসে যায়। এভাবেই মড়ক ও বন্যার উভয়ই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই 2 প্রাকৃতিক ঘটনায় প্রমাণ করে দুর্যোগ কোনো একটি বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে কম বা বেশি হয় না। যেহেতু এই ধরনের দুর্যোগ ঈশ্বরের সৃষ্টি, তাই সহজেই বোঝা যায় কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রতি ঈশ্বরের পক্ষপাতিত্ব নেই। মনে হয় সব এ ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? ভালো মন্দ নিয়ে গড়ে ওঠা এই পৃথিবীকে কবির ভালো মনে হয়। সুখ দুঃখ ভালো মন্দ মেশানো পৃথিবীর আশ্চর্য রূপ দেখে কবি জগৎ ও জীবনের এক পরম সত্যকে উপলব্ধি করেছেন। তিনি অনুভব করেছেন দুঃখ মন্দ জীবনের এই দিকগুলি না থাকলে জীবনকে এত ভালো লাগতো না।
সুখ দুঃখ ভালো মন্দ এই সব কিছু একসাথে আছে বলেই জীবন ও জগৎ আমাদের কাছে এত সুন্দর হয়ে উঠেছে। এই সত্যকে স্বীকার করে নিলেই জীবন ও জগতের সৌন্দর্যকে অনুভব করা যায়। জীবনের এই সত্যটি যথার্থভাবে উপলব্ধি করেই পৃথিবীকে কবির ভালো লেগেছে। নেক্সট কোশ্চেন, এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? সুধীরবাবুর মেথড: ছাত্রদের লিখে আনা রচনা সুধীর বাবু তাদের জোর গলায় পড়তে বলেন আর বাকি ছাত্ররা তা শুনতে বলেন। এটাই ছিল সুধীরবাবুর পড়ানোর পদ্ধতি বা মেথডের যুক্তি। তিনি এই মেথড অবলম্বন করতেন কারণ তার যুক্তি ছিল অন্যেরা কেমন লিখছে তা বাকি ছাত্রদের জানা উচিত। এতে নিজের লেখার মান সম্পর্কেও একটা ধারণা ছাত্ররা পেতে পারে, পাশাপাশি বন্ধুদের কাছ থেকেও তারা নতুন কিছু শিখতে পারে। চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? প্রায় অর্ধেক দিন দৌড়ে বিষ্টু তার ওভারের প্রথম বলটি করে। সেই বলে রূপলী সংঘ কোনো রান নিতে পারে না, তাই তারা ওভারের বাকি আরও 5টি বল করতে বলে। এই অবস্থায় সিসিএইচ আলোর অভাবের কারণ দেখিয়ে খেলা বন্ধের আবেদন করলে তা আম্পায়ারদের দ্বারা মঞ্জুর হয়ে যায়। আবেদনকারী: আলোর অভাবের খেলা বন্ধের আবেদনকারী ছিলেন ননিদা। আবেদনের কারণ: ননিদা এমন আবেদন করেছিলেন কারণ তিনি জানতেন যেহেতু অন্ধকার নেমে এসেছিল সেজন্য তার আবেদন মঞ্জুর হবে, আর আবেদন মঞ্জুর হয়ে খেলা বন্ধ হয়ে গেলে ম্যাচ অমীমাংসিত থেকে যাবে। অত সামান্য রানের পুঁজি নিয়েও তারা রূপলী সংঘের কাছে ম্যাচ হারবে না। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কি হয়েছিল? যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাস ছিলেন দেশপ্রেমিক। তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী পদে চাকরি করতেন। 1901 খ্রিস্টাব্দে দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবার গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রেড রোডে কয়েকজন ফিরিঙ্গি জোর করে ওই গাড়ি থেকে তাদের নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটিতে চেপে চলে যায়। ফলে ছেলে মেয়েদের নিয়ে তাকে বাকি পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। এই ঘটনার পরই যতীন দাসের বাবা শপথ নেন যে তিনি আর ব্রিটিশদের দাসত্ব করবেন না। তাই তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। ইস্তফার ফল: চাকরিতে ইস্তফা দেওয়ার পর সংসার চালানোর জন্য তিনি একটি স্টেশনারি দোকান খোলেন। এর ফলে তাকে আজীবন দুঃখ দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়। 5 হচ্ছে নিচের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথম, সমুচ্চারিত ভিন্নান্তক শব্দগুলির অর্থ লেখো। কয়শূল্যকুল আর কয়দীর্ঘকুল? দয়শূন্য দিন, আদাদিক দিন, দন্তস্বরে স্বর্গ, দন্তস্বয় গয়নের স্বর্গ। কুল হচ্ছে ফল বিশেষ আর কয়দীর্ঘকুল নদীর পার। দিন হচ্ছে দিবস আর দয়দীর্ঘ দিন হচ্ছে গরিব। স্বর্গ হচ্ছে দন্তস্বয় গয়নের স্বর্গ মানে দেবলোক আর দন্তস্বয় গয়নের স্বর্গ কাব্যের অধ্যায়। পদান্তর করো। মিষ্ট স্বতন্ত্র নেতা, মিষ্টতা স্বাতন্ত্র আর নেতা হবে নেতৃত্ব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পরা উপসর্গ যোগে একটি শব্দ তৈরি করো। পরাজয়। অনুসর্গ কাকে বলে? ভক্তিযুক্ত বিভক্তি হবে। বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কিত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলে দিয়ে ছবি আঁকছে, এই বাক্যে দিয়ে একটি অনুসর্গ। যৌগিক ক্রিয়া কাকে বলে? একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়। একাধিক ক্রিয়াপদ জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো। শুনে অসমাপিকা ক্রিয়া, এই বাক্যে ফেললো সমাপিকা ক্রিয়া। সরল বাক্যের সংখ্যা দাও। একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত যে বাক্যগুলিতে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে কিন্তু সেগুলো অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে থাকলে তাকে সরল বাক্য বলে। উদাহরণ: মাস্টার মশাইয়ের বুকটা গর্বে ফুলে উঠল। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অন্য কাউকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। রাম ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে। উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। সরল বাক্যে রূপান্তরিত করো। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। 6 থেকে রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। যাযাবর পাখিদের গোষ্ঠীর সংখ্যা কত? প্রায় 1200। সরীসৃপ থেকে বিবর্তনের ফলে কাদের উদ্ভব হয়েছে? খেচর গোষ্ঠীর। পাখি নিঃসন্দেহে জীবজগতের এক অভিনব সৃষ্টি। বাক্যটি নাবাচক বাক্যে পরিবর্তন করো। পাখি জীবজগতের এক অভিনব সৃষ্টি নয় এমন কথা নিঃসন্দেহে বলা যায় না। পত্র রচনা করো। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখো অথবা বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতা
কাছে পত্র লেখো। অনুচ্ছেদ রচনা, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা, স্বামী বিবেকানন্দ, উৎসবমুখর স্মরণ, মাদার টেরেসা, বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন। দেখে নাও, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। আমাদের জীবনে যেমন লেখাপড়া শেখার প্রয়োজন আছে, তেমনই খেলাধুলোর প্রয়োজন আছে। লেখাপড়া যোগায় মনের পুষ্টি আর খেলাধুলা যোগায় শরীরের পুষ্টি। খেলাধুলা করলে যেমন শরীর ঠিক থাকে, তেমনই মনও ভালো থাকে। খেলাধুলার এক প্রকার ব্যায়াম, আর ব্যায়ামের সাহায্যে স্বাস্থ্য অর্জন হয়। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ঠিক থাকলে কাজে উৎসাহ জাগে এবং মনে জাগে আনন্দ। সুতরাং জীবনে খেলাধুলার যে প্রয়োজন আছে তা স্বীকার করতেই হবে। নিয়মিত খেলাধুলা করলে কতগুলি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। খেলাধুলা করতে হয় সবার সঙ্গে মিলেমিশে। খেলাধুলা ভালো স্বভাব ও সচরিত্র গঠন এবং শৃঙ্খলার হতে সাহায্য করে। খেলাধুলায় শুধু গায়ের জোরে সফল হওয়া যায় না, তার জন্য প্রয়োজন কঠোর অনুশীলনেরও। তারপরে দেখো রয়েছে স্বামী বিবেকানন্দ, এবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। যেভাবে লেখা রয়েছে সেভাবে কিন্তু তোমরা স্কুলে লিখবে। তারপরে দেখো উৎসবমুখর শরৎ, তারপর রয়েছে মাদার টেরেসা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমাদের কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিলে আমার জন্য নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।